স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সেই বইটি থেকে পেজ নাম্বার 267 ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 নম্বর স্কুল অর্থাৎ ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন এইচএসের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। গ্রুপ এ, একটি পাত্রে 1.36 কেজি পারদ ধরে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একই তাপমাত্রায় 1000 কেজি পার মিটার কিউব ঘনত্বের তরল ধরবে 0.1 কেজি। একক আয়তনের ক্ষমতা বাই চাপ যে রাশিটিকে সূচিত করে তা হলো কম্পাস। কোনো বস্তুর বেগ ভি সমান এক্স মাইনাস এ টি স্কোয়ার বাই বি টি কিউ মাইনাস সি, যেখানে এক্স সরণ ও টি সময় এবং এ বি সি তিনটি ধ্রুবক হলে এ বাই বি সি যে রাশিটিকে নির্দেশ করবে তা হলো সময়। সমতরণে গতিশীল বস্তুর ত্বরণ সময় লেখচিত্রের নতির মান 0। আইসোটোপ আবিষ্কার করেন সডি। 0.5 কেজি ভরের একটি বল দেয়ালে অনুভূমিকভাবে 50 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ধাক্কা খেয়ে অনুভূমিক দিকে 30 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ফিরে এলো। বলটির দ্বারা দেয়ালে প্রযুক্ত বলের ঘাতের মান হবে এসআই এককে 0.4। ইলেকট্রনের E/m অনুপাত হল 1.76 ইন্টু 10⁻11 কুলম্ব kg⁻⁻1। প্রথম আবিষ্কৃত স্থায়ী অবপারমাণবিক কণা কোনটি? ইলেকট্রন। গ্রুপ বি, 2-এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1. সত্য বা মিথ্যা লেখো। কোনো বস্তুর ভরবেগ 0, তার ত্বরণ কি 0 হবেই? না, এটি মিথ্যা। অভিকর্ষহীন স্থানে সাধারণ তুলা দিয়ে ভর মাপা যাবে কি? সাধারণ তুলাযন্ত্রে বস্তুর ওজনের সঙ্গে বাটখারার ওজনের তুলনা করে বস্তুর ভর নির্ণয় করা হয়। অভিকর্ষহীন স্থানে বস্তুর ওজন 0 হয়, তাই এক্ষেত্রে বস্তুর ওজন সমান বাটখারার ওজন এই তুলনা করা যায় না, তাই ভর মাপা যাবে না। পরবর্তী প্রশ্ন, দুটি বলকে একই সঙ্গে একটি মসৃণ মেঝেতে একইভাবে গড়িয়ে দিলে দেখা গেল দ্বিতীয় বলটির ত্বরণ প্রথমটির 1/4। প্রথম ও দ্বিতীয় বলের ভরের অনুপাত কত? ধরি প্রথম বলের ভর m1 একক এবং ত্বরণ a1 একক, দ্বিতীয় বলের ভর m2 একক ও ত্বরণ a2 একক। উভয় বলের ওপর প্রযুক্ত বল সমান F একক। প্রথম বলের ত্বরণ তাহলে হবে a1 সমান F/m1, কারণ আমরা জানি ভর ইন্টু ত্বরণ বা ত্বরণ ইন্টু ভর সমান বল। সুতরাং এখান থেকে ত্বরণ বের করতে গেলে বলকে ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে a1 এর মানটা হয়ে গেল F/m1 আর দ্বিতীয় বলের ত্বরণ a2 সমান হয়ে যাবে F/m2। এবার শর্তে বলে দেওয়া আছে যে দ্বিতীয়টির ত্বরণ প্রথমটির 1/4, তার মানে a2 সমান 1/4 ইন্টু a1। এবার a2 আর a1 এর ভ্যালু পুট করতে হবে। a2-র জায়গায় F/m2, 1/4 ইন্টু a1 এর জায়গায় হচ্ছে F/m1। এবার দুদিক থেকে f কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে 1/m2 সমান এখানে পড়ে থাকছে 1/4m1। এবার আমরা কি করছি না, এই m1টা এদিকে ভাগে আছে, ওদিকে গেলে গুণে চলে যাবে, তার মানে m1/m2 হয়ে যাবে সমান এদিকে পড়ে থাকছে 1/4, তাহলে m1:m2-র মান হয়ে যাবে 1:4। এরপরে রয়েছে দুটি ভেক্টর রাশির সহযোগে গঠিত একটি স্কেলার রাশির উদাহরণ দাও। কার্য সমান বল ইন্টু সরণ। এখানে বল ও সরণ ভেক্টর রাশি হলেও কার্য একটি স্কেলার রাশি। বোর ও বুড়ির 2n² সূত্রের দুটি সীমাবদ্ধতা লেখো। 1 নম্বর, পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ বা যোজ্যতা কক্ষে কখনোই 8টির বেশি ইলেকট্রন থাকবে না। আর 2 হলো n=4 হলেও সংশ্লিষ্ট খোলকে সর্বোচ্চ 32টির বেশি ইলেকট্রন থাকে না। একইভাবে সবচেয়ে বাইরের কক্ষের ঠিক আগের কক্ষে কখনোই 18টির বেশি ইলেকট্রন থাকবে না। সুস্থির কক্ষপথ বলতে কি বোঝায়? বোরের মতানুযায়ী পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি যে সমস্ত স্থির শক্তিসম্পন্ন নির্দিষ্ট ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে তাদের সুস্থির কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ বলা হয়। কোনো একটি পদার্থের ঘনত্ব 13.6 কেজি পার মিটার কিউব হলে গ্রাম পার লিটার এককে ঘনত্বের মান কত?
পদার্থের ঘনত্ব সমান 13.6 কেজি পার মিটার কিউব। তাহলে এটাকে গ্রামে নিয়ে যেতে গেলে, যেটা কেজিতে রয়েছে 13.6, তাকে 1000 দিয়ে গুণ করতে হবে, তবে এটা গ্রামে যাবে। একইভাবে মিটার কিউবটাকে সেন্টিমিটার কিউব করতে গেলে উপরে আসছে 13.6 ইন্টু 1000 গ্রাম হচ্ছে, আর নিচে মিটার কিউব 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তার মানে 1 মিটার থেকে যদি আমরা 1 সেন্টিমিটারে যাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, আর এখানে তো কিউব আছে মানে 3 বার 100 দিয়ে গুণ করতে হবে। উপরে 3টে শূন্যর সাথে নিচের 3টে শূন্য কাটা হলো, তারপরেও নিচে দেখো 3টে শূন্য রয়েছে। এবার 13.6কে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে মোট 3 ঘর আগে দশমিকটা সরবে, 1 ঘর 2 ঘর আর তারও আগে আর একটা ঘর, 3টে ঘর হলো। তাহলে 0.0136 গ্রাম পার লিটার হবে তার ঘনত্ব। নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা লেখো। নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা হলো এ, উচ্চ বেগে গতিশীল বস্তু বি, অত্যন্ত অধিক ভরের বস্তু সি, অত্যন্ত ক্ষুদ্র কণার গতিবিধি নির্ণয়ে এই গতিসূত্র অচল। গ্রুপ সিতে রয়েছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয়, ওজন পরিমাপ করা যায় না, ব্যাখ্যা করো। দণ্ড তুলাযন্ত্রে প্রমাণ ওজনের বাটখারাগুলির মোট ওজনের সঙ্গে পরীক্ষাধীন বস্তুর ওজনের তুলনা করে বাটখারার ভরের তুল্য ভর সরাসরি নির্ণয় করা হয়। তুলাদণ্ডের সাম্য অবস্থানে বাটখারাগুলির মোট ভর সমান পরীক্ষাধীন বস্তুর ভার। বাটখারাগুলির ভর ইন্টু জি সমান পরীক্ষাধীন বস্তুর ভর ইন্টু জি। অতএব দুদিকে জি জি কেটে দিলে বস্তুর ভর সমান বাটখারাগুলির ভর। যেহেতু ওজন সমান ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ, সেই কারণে এটা লেখা সম্ভব হলো। এটি তুলাযন্ত্রের কার্যনীতি। যেহেতু এই কার্যকর সম্পর্কের উভয় পক্ষেই অভিকর্ষজ ত্বরণ অনুপস্থিত, সুতরাং সাধারণ তুলাযন্ত্র কেবল ভরের পরিমাপ দিতে সক্ষম, ভার বা ওজনের নয়। তোমার মাপনী চোঙের মুখের চেয়ে বড় আকারের পাথরের আয়তন ওই মাপনী চোঙের সাহায্যে কিভাবে নির্ণয় করবে? পাথরটিকে না ভেঙে। ছবির মতো পার্সোনাল বিশিষ্ট একটি পাত্র নিয়ে তাতে পার্সোনালের তল পর্যন্ত জল ভর্তি করা হলো। এবার প্রদত্ত পাথরটি মোমে ভেজানো সুতোয় বেঁধে পাথরটি জলে ডুবিয়ে দেওয়া হলো। তারপর পাথরটি যতটুকু আয়তন জল অপসারণ করবে তা পার্সোনালের মাধ্যমে মাপনী চোঙে জমানো হলো এবং তার পাঠ নেওয়া হলো। মনে করি মাপনী চোঙের পাঠ হলো ভি সেমি কিউব। তাহলে পাথরের আয়তন সমান অপসারিত জলের আয়তন সমান ভি সেন্টিমিটার কিউব। একটি বলকে উপরে ছুঁড়ে দিলে প্রথমে তার ভরবেগ কমে এবং পরে ভরবেগ বাড়ে। এই ঘটনা কি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লঙ্ঘন করে? ব্যাখ্যা করো। ভরবেগ সংরক্ষণ সূত্র মান্য হওয়ার অপরিহার্য শর্ত হল বাহ্যিক বলের অনুপস্থিতি। এক্ষেত্রে নিক্ষিপ্ত বলটির উপর বাহ্যিক বল অভিকর্ষের ক্রিয়া সর্বদাই বজায় থাকে। তাই ভরবেগ সংরক্ষণ সূত্র এক্ষেত্রে প্রযোজ্যই হয় না। তাই লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্ন আসে না। বলটি উপরে ওঠার সময় অভিকর্ষ ওর গতির বিপরীতে ক্রিয়া করে, ফলে ভরবেগ কমে। আবার নিম্নাভিমুখী গতির ক্ষেত্রে অভিকর্ষ সক্রিয় হয় বলে ভরবেগ বাড়ে। বৃষ্টি ভেজা রাস্তায় ছোট ছোট পা ফেলে হাঁটাচলা করতে হয় কেন? হাঁটার সময় কোনো ব্যক্তি রাস্তার উপর পা দিয়ে তির্যকভাবে বল প্রয়োগ করেন। তৃতীয় গতিসূত্র মেনে মাটি ব্যক্তিকে সমমানের বল বিপরীত অভিমুখে প্রতিক্রিয়া হিসাবে ফিরিয়ে দেয়। এই প্রতিক্রিয়ার উল্লম্ব উপাংশ ব্যক্তির ওজনকে প্রতিমিত করে এবং অনুভূমিক উপাংশ ব্যক্তির গতি উৎপাদনের প্রবণতার বিপরীতে ক্রিয়াশীল ঘর্ষণ বল অপেক্ষা বেশি হলে ব্যক্তির সম্মুখ গতি লাভ করেন। অমসৃণ মেঝে বা বৃষ্টি ভেজা রাস্তায় ঘর্ষণ বলের মান অত্যন্ত কম হয়। তাই বৃষ্টি ভেজা রাস্তায় বড় বড় পা ফেললে রাস্তার প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ ঘর্ষণ বল অপেক্ষা অনেক বেশি হয়। ফলে অনুভূমিক উপাংশের মান একটি স্বল্প সীমা লঙ্ঘন করে গেলেই অপ্রতিমিত বলের ক্রিয়ায় ব্যক্তির সামনের দিকে পিছলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই অনুভূমিক উপাংশ যেন কখনোই ঘর্ষণ বল অপেক্ষা খুব বেশি না হয়ে পড়ে তা নিশ্চিত করার জন্যই বৃষ্টি ভেজা রাস্তায় ছোট ছোট পদক্ষেপে বা পা টিপে হাঁটতে হয়। বৃষ্টি ভেজা রাস্তায় ছোট ছোট পা ফেললে রাস্তায় প্রতিক্রিয়া অনুভূমিক উপাংশ ঘর্ষণ বল অপেক্ষা খুব বেশি না হওয়ায় অপেক্ষাকৃত সহজে ভেজা রাস্তার উপর দিয়ে হাঁটা সম্ভব হয়। রকেটের কার্যনীতি ব্যাখ্যা করো। রকেটের কার্যনীতি। রকেটের সাধারণত 4টি প্রকোষ্ঠ বা কক্ষ থাকে: বহন প্রকোষ্ঠ, জ্বালানি প্রকোষ্ঠ, জারক প্রকোষ্ঠ, দহন প্রকোষ্ঠ। জ্বালানি রূপে সাধারণত তরল হাইড্রোজেন, কেরোসিন, ইথাইল অ্যালকোহল ইত্যাদি এবং জারক দ্রব্য হিসেবে
তরল অক্সিজেন, ওজোন, হাইড্রোজেন পারঅক্সাইড প্রভৃতি ব্যবহৃত হয়ে থাকে। রকেটকে সাধারণত বোমা, কৃত্রিম উপগ্রহ ইত্যাদি বহন করার কাজে ব্যবহার করা হয়, যা বহন প্রকোষ্ঠে রাখা থাকে। জ্বালানি এবং জারক দ্রব্যকে পাম্পের সাহায্যে নিয়ন্ত্রিত মাত্রায় দহনকক্ষে নিয়ে এসে সূক্ষ্ম ধারায় স্প্রে করা হয়। এই মিশ্রণে আগুন দিলে উৎপন্ন গ্যাস তীব্র বেগে পিছনে অবস্থিত সরু নির্গম নল দিয়ে বেরিয়ে যায়। এর ফলে সৃষ্ট প্রতিক্রিয়া রকেটকে সামনে চালায়। বেগ শূন্য অথচ ত্বরণ বর্তমান এমন একটি ঘটনার উদাহরণ দাও। খাড়া বা উল্লম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির সর্বোচ্চ অবস্থানে বেগ শূন্য হলেও বস্তুটির ওপর ত্বরণ ক্রিয়াশীল থাকে। মৌলের পারমাণবিক ভর ও একটি পরমাণুর ভর বলতে কি বোঝায়? উদাহরণ সহযোগে বোঝাও। কোনো মৌলের একটি পরমাণু একটি 12C পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। যেমন এক পারমাণবিক ভর একক সমান হচ্ছে 1/12 গুণিতক একটি 12C পরমাণুর প্রকৃত ভর সমান 1.6605 গুণিতক 10⁻⁻24 গ্রাম। মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর সমান মৌলের পারমাণবিক ওজন ইন্টু 1 AMU, বা বলা যায় মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর সমান মৌলের পারমাণবিক ওজন গুণিতক 1.6605 গুণিতক 10⁻⁻24 গ্রাম। যেমন একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর সমান অক্সিজেনের পারমাণবিক ওজন ইন্টু 1.6605 গুণিতক 10⁻⁻24 সমান 16 গুণিতক 1.6605 গুণিতক 10⁻⁻24 গ্রাম। মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন ব্যাখ্যা করো। প্রকৃতিতে প্রায় সব মৌলই একাধিক আইসোটোপের মিশ্রণ রূপে বর্তমান। প্রকৃতিজাত কোনো নির্দিষ্ট মৌলে তার আইসোটোপগুলির প্রাচুর্যের অনুপাত মোটামুটি নির্দিষ্ট। মৌলের পারমাণবিক ভর নির্ণয়ের সময় প্রকৃতিতে উপস্থিত উক্ত মৌলের সব আইসোটোপের পারমাণবিক ভরের আনুপাতিক গড় নেওয়া হয়। যদিও বিভিন্ন আইসোটোপের পারমাণবিক ভর প্রায় পূর্ণ সংখ্যা হয়, কিন্তু তা সত্ত্বেও তাদের প্রাচুর্য অনুযায়ী গড় নেওয়ার ফলে মৌলটির পারমাণবিক ভরের প্রাপ্ত মান পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশে পরিণত হয়। যেমন প্রকৃতিতে হাইড্রোজেনের 3টি আইসোটোপ বর্তমান: প্রোটিয়াম H11, ডয়টেরিয়াম H21 এবং ট্রিটিয়াম H31। প্রকৃতিতে আইসোটোপগুলির প্রাচুর্য যথাক্রমে 99%, 0.9% এবং 0.1%। সুতরাং হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব সমান 1 গুণিতক 99 প্লাস 2 গুণিতক 0.9 প্লাস 3 গুণিতক 0.1 বাই 100। এটাকে ক্যালকুলেশন করলে বেরোবে 1.011, যেটি ভগ্নাংশ। পরবর্তী প্রশ্নে রয়েছে উইলিয়াম ক্রুকসের ক্যাথোড রশ্মি উৎপাদন বর্ণনা করো। নিম্নচাপে গ্যাসের তড়িৎমোক্ষণ সংক্রান্ত পরীক্ষার সূত্রে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস 1878 খ্রিস্টাব্দে ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন। তড়িৎমোক্ষণ নলে প্রায় 0.01 মিলিমিটার পারদ চাপে অতি নিম্নচাপে গ্যাস রেখে নলের ধাতব তড়িৎদ্বার দুটির মধ্যে প্রায় 10 কিলোভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে দেখা যায় যে নিঃশব্দে তড়িৎকরণ ঘটে এবং ক্যাথোড থেকে অ্যানোডে অভিমুখে গ্যাসটির মধ্য দিয়ে এক প্রকার অদৃশ্য ক্ষুদ্র ঋণাত্মক তড়িৎবাহী কণার স্রোত রশ্মির আকারে প্রবাহিত হয়। এই রশ্মির নাম দেওয়া হয় ক্যাথোড রশ্মি। পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় বিকিরণের সময় বিটা কণা নির্গত হয় কেন? তেজস্ক্রিয় ভাঙনের ফলে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি, বিটা রশ্মি প্রভৃতি নির্গমনের দ্বারা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস অপেক্ষাকৃত স্থায়ী মৌলের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত বিটা রশ্মির ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন কণার স্রোত। এখন পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকলেও যে সমস্ত তেজস্ক্রিয় আইসোটোপের নিউক্লিয়াসের নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত ওই মৌলের সুস্থিত আইসোটোপ অপেক্ষা বেশি, সেই সমস্ত আইসোটোপের একটি নিউট্রন ভেঙে একটি প্রোটন ও একটি ইলেকট্রনের পরিণত হয়। ফলে এই ইলেকট্রন নিউক্লিয়াসের স্বাভাবিক কণিকা না হওয়ায় নিউক্লিয়াস থেকে বিটা কণা রূপে নির্গত হয় এবং পরমাণুর n/p অনুপাত হ্রাস করে। n10 যেটা হচ্ছে নিউট্রন প্লাস p11 প্রোটন থেকে প্লাস এখানে হবে n01 নিউট্রন, এটা থেকে ভেঙে তৈরি হচ্ছে প্রোটন আর ইলেকট্রন p11 প্লাস e0-1, এটাই হচ্ছে বিটা কণা, যেটা হচ্ছে ইলেকট্রন। গ্রুপ ডিতে রয়েছে 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. স্কেলের গঠনজনিত ত্রুটি কী? সাধারণ স্কেলের লম্বন ত্রুটি ছাড়াও স্কেলের গঠনজনিত ত্রুটি থাকতে পারে, অর্থাৎ স্কেলের দাগগুলির মধ্যে অনেক সময় সমান ব্যবধান থাকে না। এই ত্রুটির ফলে নিখুঁতভাবে দৈর্ঘ্য মাপা যায় না।
এই ত্রুটি কিভাবে দূর করা যায়? এই ত্রুটি সংশোধনের জন্য স্কেলটির বিভিন্ন অংশ ব্যবহার করে কয়েকবার দৈর্ঘ্য মেপে তাদের গড় নিয়ে এই ধরনের ত্রুটি সংশোধন করা হয়। একটি তুলাদণ্ডের বাম বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং ডান বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার একটি পাথরখণ্ডকে 12 গ্রাম বাটখারা ব্যবহার করে তুলাদণ্ডকে অনুভূমিক রাখা যায়। পাথরটির প্রকৃত ভর কত? ধরি পাথরখণ্ডের ভর x গ্রাম। তুলার যন্ত্রের নীতি অনুসারে বস্তুর ভর গুণিতক ভরবাহু সমান বাটখারার ভর গুণিতক বলবাহু। তাহলে বস্তুর ভরটাকে তো x ধরা হয়েছে, গুণিতক 6 সমান 12 গুণিতক 10। এই মানগুলো তোমাদের অঙ্কটিতে দেওয়া রয়েছে। যেমন বাম বাহু সমান ভরবাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ডান বাহু সমান বাটখারার বাহু সমান বলবাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর বাটখারার ভর 12 গ্রাম দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে এক্সের মান বার করতে গেলে 6টা বাঁ দিকে গুণে আছে, ডান দিকে এলে ভাগ হয়ে যাবে। 6 দুগুণে 12, তাহলে এক্সের মান হয়ে যাচ্ছে 2 গুণিতক 10 সমান হচ্ছে 20। তাহলে পাথরখণ্ডের ভর হয়ে যাবে 20 গ্রাম। 2 দাগে রয়েছে একটি বাস দুটি নির্দিষ্ট স্থানের মধ্যে যাত্রাপথের অর্ধেক দূরত্ব v সমবেগে এবং বাকি অর্ধেক দূরত্ব 2v সমবেগে গেল। ফেরার পথে মোট যাত্রাকালের অর্ধেক সময় 3v সমবেগে এবং বাকি অর্ধেক সময় 4v সমবেগে অতিক্রম করে থাকলে যাওয়া আসা মিলে বাসের গড় বেগের মান নির্ণয় করো। ধরি দুটি স্থানের মধ্যে দূরত্ব 2x একক এবং মোট সময় লাগছে 2t একক। যাত্রাপথের অর্ধেক দূরত্ব x একক v সমবেগে যেতে মোট সময় লাগে দূরত্ব বাই গতিবেগ অর্থাৎ x বাই v। আর একইভাবে যাত্রাপথের অর্ধেক দূরত্ব x একক 2v সমবেগে যেতে সময় লাগে x বাই 2v। এবার মোট সময় হচ্ছে x বাই v প্লাস x বাই 2v। এখানে 2v লসাগু হচ্ছে, তাহলে 2x প্লাস x সমান হচ্ছে 3x বাই 2v। এটা হচ্ছে মোট সময়। তাহলে যাবার সময় গড়বেগ বের করার জন্য মোট দূরত্ব বাই মোট সময় করতে হয়। এখানে মোট দূরত্ব 2x একক, তাই উপরে 2x আর নিচে মোট সময় 3x বাই 2v সমান সমান দেখো এই 2vটা তো নিচে আছে, মানে এটা উপরে উঠে যাবে। 2x ইন্টু 2v সমান হচ্ছে এই 2x ইন্টু 2v বাই 3x। এবার এখানে x কেটে গেল, তাহলে উপরে 2 দুগুণে 4v নিচে 3। ফেরার পথে অর্থাৎ যেটা 2t সময় লেগেছিল, তাহলে প্রথম t সময়ে 3v সমবেগে যায়। 3v ইন্টু t সমান 3vt দূরত্ব, কারণ আমরা জানি দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়। আর একইভাবে ফেরার পথে t সময়ে 4v সমবেগে যায়, 4v ইন্টু t অর্থাৎ 4vt। তাহলে মোট দূরত্ব হচ্ছে 3vt প্লাস 4vt সমান 7vt। এবার ফেরার সময় গড়বেগ কী হবে? মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব হচ্ছে এই যে 7vt আর মোট সময় হচ্ছে 2t, তাহলে tt কেটে গেলে এখানে থাকবে 7v বাই 2। তাহলে যাতায়াতে গড়বেগ হলো যাবার সময় গড়বেগ প্লাস ফেরার সময় গড়বেগ, দুজনের গড়বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8v প্লাস 2 3 6, 3 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 3 7 21v। তাহলে উপরে হয়ে যাচ্ছে 29v বাই 6, আর এই 2 এর একটা উল্টে গেলে 1 এর 2, তাহলে 29v বাই 6 দুগুণে 12। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো। 1 নম্বর, রাদারফোর্ডের প্রস্তাবনা অনুসারে নিউক্লিয়াসকে ঘিরে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল প্রত্যেক ইলেকট্রনের অভিকেন্দ্র ত্বরণ বর্তমান। তড়িৎ গতিবিদ্যার সনাতন তত্ত্ব অনুসারে আহিত কণা ত্বরণ বা মন্দন সহ গতিশীল হলে ওই কণা তার মধ্যে নিহিত শক্তি নিরবচ্ছিন্নভাবে বিকিরণ করতে থাকে। সুতরাং এই প্রক্রিয়ায় আবর্তনরত ইলেকট্রনের শক্তি অবিরাম হ্রাস পায় এবং তার নিউক্লিয়াসের আকর্ষণে ক্রমশ কাছে আসতে থাকে। ফলে ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তন করতে করতে একসময় নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়ে। 2 নম্বর হলো শক্তি ক্ষয়ের ফলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের ত্বরণের মান নিরবচ্ছিন্ন হারে পরিবর্তিত হওয়ায় বিকিরণ হিসেবে নিঃসৃত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হওয়া উচিত। সুতরাং হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি মৌলের পারমাণবিক বর্ণালী প্রকৃতিগতভাবে নিরবচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায় যে এক্ষেত্রে রেখা বর্ণালী সৃষ্টি হয়, যার ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। পরমাণু নিউক্লিয়াসের প্রোটনগুলি বিকর্ষণ করলেও নিউক্লিয়াস সুস্থিত থাকে কিভাবে? পরমাণু নিউক্লিয়াসে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা প্রোটন এবং নিস্তড়িত কণা নিউট্রন বর্তমান। আমরা জানি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, তাই প্রোটন কণাগুলির মধ্যে বিকর্ষণ বল কাজ করা উচিত, কিন্তু বাস্তবে তা হয় না। প্রোটন ও নিউট্রনের মধ্যে অবিরাম গতিতে আধান বিনিময়ের ফলে প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে পরিণত হয়। ফলে তাদের মধ্যে এক তীব্র আকর্ষণ বল সৃষ্টি হয়, যা নিউক্লিয় বল নামে পরিচিত। এই আকর্ষণ বলের কারণে নিউক্লিয়াসের মধ্যে অতি ক্ষুদ্র স্থানে প্রোটন কণা একত্রে থাকতে পারে। পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বকীয় ধর্ম বলা হয় কেন?
যে কোনো পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা তাদের কক্ষীয় বণ্টন এবং সেই সূত্রে সংশ্লিষ্ট পরমাণুর ভৌত ও রাসায়নিক আচরণ প্রদর্শনের প্রকৃতি, যেমন যোজ্যতা, ক্যাটায়ন বা অ্যানায়ন সৃষ্টির ক্ষমতা, ভৌত অবস্থা ইত্যাদি সবই মৌলটির পারমাণবিক ক্রমাঙ্কের ওপর নির্ভর করে। দুটি ভিন্ন মৌলের ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ক্ষেত্র বিশেষে সমান হলেও প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কখনোই সমান হয় না। পারমাণবিক সংখ্যার পরিবর্তনে মৌলের রাসায়নিক ধর্মের আমূল পরিবর্তন ঘটে। এ কারণেই পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বকীয় বা মূলগত ধর্ম বলে। প্রথম আয়নন শক্তি বলতে কী বোঝো? সর্বনিম্ন শক্তিস্তরে থাকা কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের সর্বাপেক্ষা শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও অপসারিত করে অসীম দূরত্বে নিয়ে গিয়ে ও পরমাণুটিকে এক একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব বলে। কোন ধাতুর ওপর অতিবেগুনি রশ্মি ফেললে ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়? জিঙ্ক। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।